আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে কি পড়াবো সেটা তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ। শিল্পকলার নানা দিক, এই প্রবন্ধটা আজকে তোমাদেরকে পড়াবো। এটা অনেকেই আমার কাছে পড়তে চাইছিল, প্রবন্ধগুলো বরাবরই খুব টাফ হয়। হ্যাঁ, তো একটু দেখো, আমাদের এই প্রবন্ধটা লিখছেন হচ্ছে মুস্তফা মনোয়ার। তো শিল্পকলা জিনিসটা কি এটা আগে বুঝতে হবে আমাদের, বা শিল্প জিনিসটা কি। হ্যাঁ, তো আমরা যারা শিল্পের অংশীদার তাদেরকে তো আমরা শিল্পী বলে ডাকি। তো শিল্পী তো অনেক ধরনের হয়, কেউ ছবি আঁকে, কেউ গান গায়, কেউ ভাস্কর্য বানায়, কিংবা কেউ মানে সৃষ্টিশীল অনেক কিছু করে, প্রত্যেকটাই কিন্তু শিল্প। ঠিক আছে, তাহলে এখন যদি অ্যাকচুয়ালি আমরা শিল্পকলার সংজ্ঞাটা জানতে চাই, ব্যাপারটা এরকম আসাটা উচিত যে শিল্পকলা হচ্ছে সে সকল কার্যকলাপ যেগুলো মানুষের মননশীলতা ও সৃজনশীলতার একটা বহিঃপ্রকাশ ঘটায়। অর্থাৎ আমরা মনে যেটা চিন্তা করি সেটা যদি আমরা বিভিন্ন আর্টের মাধ্যমে বহিঃপ্রকাশ করি, সেটাই কিন্তু শিল্প। তো আজকে আমরা একটু শিল্পকলার নানা দিক এই গদ্যাংশটা পড়বো, পরে তোমাদের প্রত্যেকটা টপিক বোঝানোর চেষ্টা করবে। এটা মূলত অনেকটা কেমন জানো, ওই যে আমরা ভাবও কাজ করছি না, অনেকটা ওই ধরনের গদ্যাংশ। তো শুরু করতেছি, দেখো। এখন আমরা দেখতেছি আনন্দধারা বহিতেছে ভুবনে, রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থের কবিতার একটা লাইন বা গানের একটা লাইন। দেখো, আনন্দধারা, হ্যাঁ মানে আনন্দ বা খুশির ধারা। বহিতেছে মানে কি জানো, বহিতেছে কথাটার অর্থ হচ্ছে প্রবাহিত হচ্ছে, প্রবাহিত হচ্ছে। কোথায় হচ্ছে বলতো? ভুবনে। ভুবন মানে কি? পৃথিবীতে। এই পৃথিবীতে আনন্দের ধারা ছড়াচ্ছে। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের গানের এই কথাগুলো শিল্পকলার মূল সত্যটি প্রকাশ করে। আচ্ছা, এখন প্রশ্ন আসবে যে শিল্পকলার মূল সত্যটা কি? হ্যাঁ, তাহলে অ্যান্সার দিব, এটা হচ্ছে আনন্দ প্রকাশ করা। কি করা? আনন্দ প্রকাশ করা। শিল্পকলা কি করে? আনন্দ প্রকাশ করতে সহায়তা করে, প্রকাশ করা, এটাই শিল্পকলার মূল দিক। মানে যে যে শিল্পের ভিতরেই থাকুক না কেন, এটা করার ফলে সে একটা মনস্তাত্ত্বিক আনন্দ পায়। ঠিক আছে, এবার একটু খেয়াল করো, সব মানুষের জীবনে এই আনন্দকে পাওয়ার জন্য কত রকম চেষ্টা করে যাচ্ছে, এটা তোমরা তোমাদের জীবনের সাথে যুক্ত করতে পারবা। ধরো, তোমরা যারা এখন লেখাপড়া করতেছো, ভালো রেজাল্ট করলে একটা আনন্দ পাবা। তোমাদের বাবা মায়েরা অর্থ উপার্জন করতেছে, তোমাদেরকে ভরণ পোষণ দিয়ে তোমাদেরকে মানুষের মতো মানুষ করার মধ্যে তাদের একটা আনন্দ থাকবে। তো এই আনন্দ পাওয়ার জন্য পৃথিবীতে সকল মানুষই কিছু না কিছু করে। আনন্দ প্রকাশ জীবনী শক্তির প্রকাশেরই প্রবলতারই প্রকাশ। আনন্দ প্রকাশ জীবনী শক্তির প্রবলতারই প্রকাশ। জীবনী শক্তি মানে কি জানো? জীবনী শক্তি মানে হচ্ছে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি বা কর্মদক্ষতা। বেঁচে থাকার জন্য সঞ্চিত যে শক্তিটা না, এটা তোমরা যখন 9-10-এ পড়বা তখন বায়োলজি চতুর্থ অধ্যায় জীবনী শক্তি পাবা, বায়ো এনার্জেটিক্স। যদিও এটা আসলে এটা আমাদেরকে বুঝাইছে হচ্ছে যে জীবনী শক্তি মানে আমাদের কর্মদক্ষতা। যে যত আনন্দ প্রকাশ করতে পারে তার লাইফের কর্মদক্ষতা তত বেশি। দেখবা যে যত ডিপ্রেস থাকে তার লাইফটাও কেমন জানি ডিপ্রেসিং। বুঝতে পারছো? এবার কি বলতেছে দেখো, এই লাইনটা একটু এমসিকিউর জন্য দাগায় রাখবা। হ্যাঁ, যে আনন্দ প্রকাশ জীবনী শক্তি প্রকাশ বা জীবনী শক্তিরই প্রবলতার একটা প্রকাশ। আনন্দকে আমরা বুঝি রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ ইত্যাদির সাহায্যে। তো আমরা জানি আমাদের 5টা সেন্স আছে, ইন্দ্রিয় আছে। ইন্দ্রিয়কে আমরা বলি সেন্স না? হ্যাঁ, আবার মাঝে মাঝে আমরা বলি না 6 সেন্স। তো এই ইন্দ্রিয় মানে কি? যেগুলো আমরা আমাদের ইন্দ্রিয় বা সেন্স দ্বারা গ্রহণ করতে পারি, সেগুলা কি কি দেখো তো। একটা হচ্ছে রূপ, মানে দেখতে পাই, রস, তারপরে হচ্ছে শব্দ, স্পর্শ, গন্ধ ইত্যাদির সাহায্যে। ইন্দ্রিয় সকলের সাহায্যে মানুষ যখন আনন্দ পায় তখন সে তার মনকে প্রকাশ করতে চায় নানা রূপে। ঠিক আছে, তাই সৃষ্টি হলো চিত্রশিল্পী, নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী, কবি এবং সাহিত্যিকেরা। এখন যিনি চিত্রশিল্পী তিনি কি করেন বলতো? যিনি চিত্রশিল্পী তিনি ছবি আঁকেন। ঠিক আছে, তিনি হচ্ছে ছবি আঁকেন।
যিনি নৃত্যশিল্পী তিনি নাচেন, যিনি সঙ্গীত শিল্পী তিনি গান গায় অথবা গানের যত বাদ্যযন্ত্র আছে সেগুলা বাজায়। কবি তারা কবিতা লেখে, এবং সাহিত্যিকেরা গদ্য লিখতে পারে, উপন্যাস লিখতে পারে, নাটক লিখতে পারে, বা বিভিন্নভাবে তাদের শিল্পটাকে সে উপস্থাপন করতে পারে। মনে রাখবা এই প্রত্যেকটা জিনিসই কিন্তু মন থেকে সৃষ্টি হয়ে একটা বাহ্যিক রূপ ধারণ করে। ঠিক আছে, এবার কি বলতেছে, পুরাকাল। পুরাকাল মানে কি বলতো? পুরাকাল মানে হচ্ছে একেবারে প্রাচীন কাল। হ্যাঁ, প্রাচীন কাল থেকে যখন মানুষ কি ছিল বলতো? গুহা মানুষ, মানে তখন ঘরবাড়ি ছিল না, দেখা যেত পাহাড়ের পাদদেশে কিংবা পাহাড়কে একটু কেটে একটা গুহা বানিয়ে, একটা কেভ বানিয়ে তারা বসবাস করত। তো বলতেছে দেখো, পুরাকালের গুহা মানুষ থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত মানুষ নিজের পাওয়া আনন্দকে, সুন্দরকে অন্য মানুষের মধ্যে বিস্তার করতে চাইছে। অর্থাৎ মানুষ যে সৃষ্টিশীল জিনিস আবিষ্কার করতেছে বা বানাচ্ছে সেটা মানুষ ছড়ায় দেবার চেষ্টা করতেছে। আনন্দ ছড়ালে তো আনন্দ বাড়বেই, তাই সৃষ্টি হয়েছে নানান আঙ্গিকের শিল্পকলা। অর্থাৎ নানান আঙ্গিকের বলতে কি বুঝাইছে জানো? নানা রকম বা নানান টাইপসের শিল্পকলা, সেগুলোর ভিতরে চিত্রকলা আছে। এখন চিত্রকলা কি? চিত্রকলা তো মানে হচ্ছে ছবি আঁকা। হ্যাঁ, ছবি আঁকা বা আর্ট। হ্যাঁ, তারপরে ভাস্কর্য। ভাস্কর্য কি হয় জানো? পাথর কেটে বা মাটির মাধ্যমে মানুষের অবয়ব তৈরি করে, মূর্তি তৈরি করে ইত্যাদি। নৃত্যকলা কিংবা সঙ্গীত কলা বা অভিনয় কলা কিংবা চলচ্চিত্র। স্থাপত্য। স্থাপত্য মানে কি বলতো? স্থাপত্য মানে আর্কিটেকচারাল যে স্ট্রাকচারগুলো আছে সেগুলা স্থাপত্য ইত্যাদি কলাভঙ্গি। তার মানে আমাদের এখানে কতগুলা কলার নাম পেলাম বলতো? কলার কিছু ধরন পেলাম, তাই না? কিছু ধরন। একটু ঠান্ডা মাথায় তোমরা চিন্তা করো, কলা বলতে কার্যকলাপের কলা, কলা বলতে ব্যানানা না, ঠিক আছে? তো এই শিল্পের নানা কলা থাকে, মানে শিল্পগুলা বাস্তবায়িত করতে বা উপস্থাপন করতে বিভিন্ন কার্যকলাপ থাকে। এবার কি বলতেছে দেখো, বলতেছে প্রতিটি ক্ষেত্রেই মানুষ তার নিত্য নতুন অবদান রেখে চলেছে শিল্পকলার বিস্তীর্ণ অঙ্গনে। বিস্তীর্ণ মানে কি জানো? অসীম। মানে শিল্পকলার যে অঙ্গনটা, অঙ্গন মানে কি বলতো? শিল্পকলার যে প্ল্যাটফর্মটা। এটা অনেকে বলতে পারো ভাই বাংলার মধ্যে ইংলিশ টার্ম কেন ব্যবহার করতেছেন? এর কারণ হচ্ছে তোমরা যাতে ইজিলি ধরতে পারো। শিল্পকলার যে প্ল্যাটফর্মটা, এটা কিন্তু ছোট কোনো প্ল্যাটফর্ম না, এটা নানান ধরন থাকে, নানান আঙ্গিক থাকে, নানান দিক থাকে। তাই বলতেছে বিস্তীর্ণ একটা অঙ্গন আছে শিল্পকলার। শিল্পকলায় একটা জিনিস নিয়ে কাজ করে না, শিল্পকলার বিভিন্ন ধরন আছে, যে যেখানে যেতে চায়। এবার বলতেছে দেখো, শিল্পকলার একটা অস্পষ্ট অর্থ আমরা বুঝতে পারি, কিন্তু শিল্পকলার সঠিক অর্থ কি আর শিল্পকলার গুণাগুণ কি, এই প্রশ্ন যদি কেউ করে তাহলে উত্তর দেওয়া কঠিন হয়ে পড়ে। মানে বলতেছে শিল্পকলার মিনিংটা আসলে না আমরা আবছা আবছা বুঝি। ওই যে অনেক সময় দেখা যায় অনেক ইংরেজি শব্দের অর্থ আসলে আমরা জানি না, কিন্তু ওটার ব্যবহার জানি, যেটা কখন ব্যবহার করতে হয়। তো শিল্পকলাটা আসলে কি এটা আমরা আবছা আবছা বুঝি, অস্পষ্ট বা আনক্লিয়ার একটা ডেফিনেশন আমাদের কাছে আছে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি শিল্পকলার অর্থটা কি সেটা কিন্তু কেউ জিজ্ঞেস করলে বলতে পারবো না। তো দেখো সে বলার একটু চেষ্টা করতেছে, যেমন গান শুনে আমরা কি হয়, আমাদের ভালো লাগে। কেন ভালো লাগে বলতো? কারণ মনটা তখন খুব স্থির থাকে। হ্যাঁ, মনটা তখন কেমন থাকে বলতো? স্থির থাকে, স্থির থাকে, আমাদের আনন্দ দেয়, তাই না? থাকা কিংবা আমাদেরকে আনন্দ দেয়, আনন্দ দেয়। দেখো ছবি দেখে ভালো লাগে, কিন্তু এই ভালো লাগাটা কেন ভালো লাগে বলতো? এই প্রশ্নের কি জবাব কারোর কাছে আছে যে কেন আমাদের ভালো লাগে? তো দেখি আমাদের কবি, আমাদের লেখক কি বলতে চাইছে। আচ্ছা দেখো, এই প্রশ্ন নিয়ে মানুষের মন চিন্তা ভাবনা করতে লাগলো। দেখা গেল সকল শিল্পকলার রূপ আছে। হ্যাঁ, সকল শিল্পকলার রূপ মানে কি? আলাদা আলাদা ধরন আছে, ধরন আছে, ছন্দ আছে, মানে প্রত্যেকটা শিল্পকলারই একটা রিদম থাকে, সুর আছে, রং আছে, বিশেষ গড়ন আছে। গড়ন মানে গঠন বা স্ট্রাকচার আছে। হ্যাঁ, সবকিছুকে সাজাবার একটি সুবিন্যস্ত নিয়ম আছে, যে খুব সুন্দর সাজানো গোছানো জিনিসটা, এ কারণে আমাদের ভালো লাগে। আরেকটু ব্যাখ্যা দিচ্ছে দেখো, এই নিয়মটি লুকিয়ে থাকে, নিজেকে প্রকাশ করে না, সুন্দরের মধ্যে মিলেমিশে একটা বন্ধন সৃষ্টি করে। নিয়মটি না জানলেও সুন্দরকে চেনা যায়। একটা উপমা দেওয়া যাক। উপমা মানে কি? এখানে এক্সাম্পল। হ্যাঁ, এখানে এক্সাম্পল অথবা তোমরা ধরো হচ্ছে তুলনা, একটা তুলনা দেওয়া যাক। কেমন তুলনা দেখো, পৃথিবীর সব ফুলই কিন্তু একই নিয়ম মেনে ফুল নাম পাইছে। যে ফুলকে আমরা ফুল কেন বলি?
বলো তো? ওটাকে তো অন্য নামেও ডাকতে পারতাম। ফলগুলাকে আমরা ফল কেন বলি? ওগুলাকে তো অন্য নামেও ডাকতে পারি, কারণ তাদের একটা কমন বৈশিষ্ট্য আছে। এই কারণে তাদেরকে আমরা ফুল বলতেছি, কমন একটা ক্যারেক্টারিস্টিক্সের জন্য। তাদের গঠনটা সেম। কিভাবে গঠনটা সেম একটু দেখো। দেখো, আমরা দেখে বলি সুন্দর, এর নিয়মটি হলো একই বিন্দু থেকে সকল পাপড়ি চারিদিকে ছড়িয়ে থাকবে। ফুল হতে গেলে একটা, কি বলতেছে দেখো তো, এখানে একই বিন্দু থেকে, হ্যাঁ, একটা বৃন্ত থেকে পাপড়িগুলো হয় না, গোলাপ ফুলের পাপড়ি থাকে, গাঁদা ফুলের পাপড়ি থাকে, তারপর ধরো জবা ফুলের পাপড়ি থাকে, এগুলা কিন্তু একটা বিন্দু থেকে গঠন হয়েছে, একাধিক পাপড়িগুলাকে ঘিরে এই ফুলটা হয়েছে, তাই না? আচ্ছা, এবার কি বলতেছে, নিয়ম মেনেও ফুল স্বাধীনভাবে ফুটে ওঠে। যে নিয়ম মানছি, কিন্তু এক একটা ফুল এক একভাবে নিজেকে উপস্থাপন করছে। তোমাদের এখন সুন্দরের নিয়ম জানতে হবে না, যে কোন জিনিসটাকে সুন্দর বলবে, এটাকে নিয়ম জানার দরকার নাই। এখন সুন্দর লাগলেই তুমি সুন্দর বলবে, এখানে কার্পণ্য নেই। সুন্দর দেখতে দেখতেই একদিন সুন্দরের বিশেষ বিশেষ নিয়মগুলো তোমরা জানতে পারবা। শুধু এইটুকু জেনে রাখো, সুন্দরকে জানার যে জ্ঞান, তার নাম হচ্ছে নন্দন তত্ত্ব। তার নাম কি? নন্দন তত্ত্ব। মনে রাখবা, নন্দন মানে হচ্ছে সুন্দর, নন্দন মানে কি? সুন্দর। আর তত্ত্ব মানে কি? তত্ত্ব মানে হচ্ছে বিশ্লেষণ বা সাবজেক্টটা বা টপিকটা। এখন নন্দন শব্দের অনেক প্রতিশব্দ হয়। নন্দন বলতে স্বর্গীয় উদ্যানও বোঝায়। যেমন তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবে, বিভীষণের প্রতি মেঘনাদ নামে একটা কবিতা আছে, হ্যাঁ, সেই কবিতাটা মাইকেল মধুসূদন দত্ত লিখছে। সেখানে বলা আছে, নন্দন কাননে ভ্রমে দুরাচার দৈত্য। ওখানে নন্দন কানন, কানন মানে বাগান, নন্দন বলতে স্বর্গীয় উদ্যান বুঝাইছিল বা সুন্দর উদ্যান বুঝাইছিল। তো এখানে নন্দন শব্দটার অর্থ হচ্ছে সুন্দর, অর্থাৎ সুন্দরকে সুন্দর বলার যে তত্ত্বটা, এটাকে আমরা নন্দন তত্ত্ব বলি। নন্দন তত্ত্ব মানে সুন্দরকে বিশ্লেষণ করা, সুন্দরকে আরো গভীরভাবে উপলব্ধি করা। দয়া করে এই প্রশ্নটা তোমরা জ্ঞানমূলক সাথে অনুধাবনমূলকের জন্য পড়ে রেখো, কারণ উত্তরটা বইতেই আছে। ওকে, উপলব্ধি করা মানে কি? বোঝা, হ্যাঁ, বোঝা। এবার একটু দেখো তো, বোঝা তো না, অ্যাকচুয়ালি ধারণ করা, ধারণ করা। সব সুন্দরের সৃষ্টির মধ্যেই একটা রূপ আছে, হ্যাঁ, তার নাম স্বাধীনতা, অপর নাম যা খুশি তাই করা। এখন একটা মানুষ তার সর্বোচ্চ সৃজনশীলতা কখন দেখাতে পারে বলো তো? সৃজনশীলতা মানেই তো নিজের মতো করা, তাই না? মানুষ যখন স্বাধীন, মানুষ জানে স্ট্রাকচারটা কি, সে যখন নিজের মতো উপস্থাপন করে, তখনই কিন্তু জিনিসটা ফ্রুটফুল হয়। তো এখানে বলছে দেখো, তার নাম স্বাধীনতা, অপর নাম যা খুশি তাই করা। যে কাজ সকলকে আনন্দ দিয়ে দেয়, খুশি করে, তাই তো সুন্দর। স্বার্থপর বা অসঙ্গত, অসঙ্গতের ইংলিশটা হচ্ছে ইররেলিভেন্ট। আমির খুশি, হ্যাঁ, নয়, অনেক মনে খুশির বিস্তার করাই হচ্ছে আমি। তার মানে দেখো, সুন্দরকে সুন্দর বলা আসলে ব্যাপারটা কেমন? বলছে অনেক মনে খুশির বিস্তার করাটাই হচ্ছে আমি। এখানে স্বার্থপর বা অসঙ্গত কোনো কিছুর স্থান নেই। অন্ধকার ঘর আলোকিত করার জন্য নিয়ম মেনে প্রদীপ জ্বালাতে হয়, এটা তো আমরা বুঝতে পারছি, হ্যাঁ, কিন্তু ঘরে অসঙ্গত আগুন লাগিয়ে ঘর আলোকিত করাকে তো সুন্দর বলে না। খুব সুন্দর একটা এক্সাম্পল দিছে দেখো, প্রদীপ জ্বালিয়ে ঘর আলোকিত করতে আমাদের একটা নিয়ম মেনে চলতে হয়। নিয়ম মেনে আমি ঘরটাকে একটু আলোকিত করছি ছোট্ট একটা বাতির মাধ্যমে, ঘর সুন্দর আলোকিত হয়েছে, দেখতেও খুব ভালো লাগতেছে। এখন আগুন জ্বালাইলে পুরো ঘরটাকে জ্বালাই দিলেও তো ঘর আলোকিত হবে, তো সেটা কি নিয়ম মেনে হয়? সেটা কি সুন্দর? সেটা অসুন্দর, সেটা অসঙ্গত। এবার কি বলতেছে দেখো, আমাদের প্রাত্যহিক জীবনে কত রকম জিনিস প্রয়োজন হয়। ঘটি, ঘটি বলতে ধরো কলস, হ্যাঁ, বাটি ঘটি, বাটি থেকে বিছানা পত্র, অনেক কিছু। শুধু প্রয়োজন মিটলেই মানুষ খুশি হয় না। মানুষের মন বলে প্রয়োজন মিটলেই হবে না, তাকে সুন্দর হতে হবে। যেমন নকশি কাঁথা, রাতে বিছানায় গায়ে দিয়ে শোয়ার জন্য একটি সামগ্রী, সেটা সুন্দর অসুন্দর হওয়ার তো প্রয়োজন নেই, কিন্তু এই প্রয়োজনের জিনিসকে সুই আর রঙিন সুতা দিয়ে অপূর্ব নকশা করে সাজিয়ে তোলে গায়ের বধূরা। বধূ মানে কি? গায়ের বউরা, হ্যাঁ, আর গায়ে মানে কি? গ্রামের। তার মানে দেখো, আমি তোমাদেরকে একটু বুঝাই। প্রত্যেকটা সুন্দর জিনিস মানুষের মনকে শান্ত করে, স্থির করে, আনন্দ প্রদান করে। মনে রাখতে হবে, সুন্দর কিন্তু মানুষের প্রয়োজন মেটায় না, হ্যাঁ।
এখন কেমন, ধরো আমি যদি আমার কথা বলি, আমাদের ছেলেদের একটা ফ্যাসিনেশন থাকে, দেখবা জার্সি কালেক্ট করা, ম্যাক্সিমাম ছেলেদের খুব ভালো লাগে জার্সি কালেক্ট করতে। যেমন আমার ছোট ভাইয়ের খুব পছন্দ এই জিনিসটা, অনেক দামি দামি জার্সি কালেক্ট করা। তো দেখো ব্যাপারটা কেমন, যে আমরা যখন বিশ্বকাপ ফুটবল দেখলাম কয়দিন আগে, ব্রাজিলের জার্সি, আর্জেন্টিনার জার্সি সবাই একটা একটা করে কিনছে, ওকে এটা তার প্রয়োজন যে এই টাইমে জার্সি পরে ঘুরলে একটু আনন্দ পাবে সে। কিন্তু দেখো আমার ছোট ভাই কি করছে, সে ব্রাজিলের যত লেজেন্ডারি এডিশনের জার্সি ছিল না সব কিনছে। কেন? তার তো নিড নাই, তার তো প্রয়োজন নাই, প্রয়োজন তো তার মিটে গেছে একটা কিনেই। এটার কারণ হচ্ছে ওই সৌন্দর্যের পূজারী। সৌন্দর্যের পূজারী মানে কি, এটা মানুষের মনটাকে তৃপ্ত করবে। তাহলে এখানে এই লাইনটাই বলছে দেখো, যে একটা নকশি কাঁথা, এটা আসলে প্রয়োজনটা কি, একটা গায়ে একটা কাপড় দিয়ে শীত নিবারণ করলেই তো হয়ে যায় রাতের বেলা। কিন্তু নকশি কাঁথাটা মানুষ কেন নেয়? ওই যে সুন্দর, মানুষকে মানে একটু তৃপ্ত করে তার মনটাকে, এই কারণে। এবার কি বলতেছে দেখো, কিন্তু এই প্রয়োজনের, আচ্ছা এটা তো গেল, নকশি কাঁথা দেখলেই সুন্দর লাগে, জিনিসটির প্রয়োজনের কথা মনেই পড়ে না। এ কারণেই সব জ্ঞানী মানুষ বলে সব সুন্দর কিন্তু সরাসরি প্রয়োজনের বাইরে। ঠিক আছে, এবার দেখো প্রয়োজনের কাজ মিটলো তো শরীরকে তৃপ্ত করলো, আর প্রয়োজনের বাইরে যে সুন্দর তা মনকে তৃপ্ত করলো। আচ্ছা এইটা একটু দাগায় রাখো, প্রয়োজনের বাইরের সুন্দর কি করে, আমাদের মনকে তৃপ্ত করে, আর প্রয়োজনের কাজ মিটে যেই তৃপ্তিটা আসে সেটা আমাদের শরীরকে তৃপ্তি করে বা তৃপ্ত করে। অর্থাৎ প্রয়োজন আর অপ্রয়োজন মিলিয়েই মানুষের সৌন্দর্যের আশা পূর্ণ হয়। এবার বিভিন্ন শিল্পকলার সংক্ষিপ্ত আকারে কিছু বলা যাক। ছবি আঁকা, বিশ্বের সকল দেশের শিশুরাই তো ছবি আঁকে, বাংলাদেশের শিশুরাও খুব সুন্দর ছবি আঁকতে পারে। ছবি আঁকা মানে হলো দেখে শেখা। তাহলে ছবি আঁকার অর্থটা কি? কোনো কিছু দেখে শেখা। ছোটরা প্রকৃতিকে দেখে, মা বাবা ভাই বোন মিলিয়ে একটা সমাজ তারা দেখে। প্রতিদিনের দেখা বিষয়বস্তু, রং গড়ন আকৃতি শিশু মনের কল্পনার সঙ্গে মিলেমিশে যায়। নানা রকম গল্প শুনে, দেশের কথা শুনে, কবিতা ছড়া শুনে শিশু মনে ছবি তৈরি হতে থাকে। এ সকল দেখা অদেখা বস্তু নিয়ে শিশুরা ছবি আঁকে, কল্পনা বাস্তব মিলিয়ে নিজেদের মনের কথা প্রকাশ করতে তারা শেখে। তাহলে প্রশ্নটা আসতে পারে, শিশুরা কিভাবে নিজেদের মনের কথা প্রকাশ করতে শেখে? অ্যান্সার দিবা ছবি আঁকার মাধ্যমে। ছবি আঁকার মাধ্যমে। ওকে, আচ্ছা, সকল শিল্পকলার মধ্যে কতগুলো মূল বস্তু থাকে, যেমন বিন্দু, রেখা, রং, আকার গতি, ছন্দ, আলো ছায়া, গাঢ় হালকার সম্পর্ক। এইটা একটু মনে রেখো, বহুপদী কোনো কোয়েশ্চেনে এখান থেকে প্রশ্ন থাকতে পারে। তার মানে প্রত্যেকটা আর্টেরই কিন্তু একটা মূল জিনিস থাকে। ধরো তুমি একটা ছবি আঁকবা, ওখানে একটা মাপ লাগবে, ওটা ফিক্সড, বিন্দু লাগবে ফিক্সড। তুমি একটা ভাস্কর্য বানাচ্ছ, সেখানেও কিন্তু একটা মাপ লাগবে, একটা গঠন লাগবে, একটা বিন্দু লাগবে, একটা স্কেলিং লাগবে, তাই না? এবার কি বলতেছে, এই সকলের মিলনেই ছবি হয় বা ভাস্কর্য হয়। আর আছে মাধ্যম, অর্থাৎ কোন মাধ্যমে শিল্প সৃষ্টি হয়েছে। শিল্পকলার মাধ্যম হলো কালি কিংবা কলম, জল কিংবা রং, প্যাস্টেল রং, তেল মিশ্রিত রং ইত্যাদি। ছোটদের জন্য প্যাস্টেল ও জল রং ব্যবহার করা সোজা। বাংলাদেশের পুরাকালে মানে প্রাচীনকালে জল রং দিয়েই ছবি আঁকতো। ঠিক আছে, পুরাণ পুঁথিতে, পুঁথি মানে কি জানো? হাতে লেখা বই, হাতে লেখা বই। আগের কালের বইগুলো তো ছাপানো হতো না, হাতে লিখে লিখে বইয়ের তোমার হচ্ছে বিভিন্ন সংকলন আনা হতো। এবার বলতেছে পুরাতন পুঁথিতে তাল পাতায় আঁকা ছবির বহু নিদর্শন আছে। তার মানে আগে কি দিয়ে আঁকা হতো? তাল পাতায়। বর্তমানেও জল রং অত্যন্ত প্রিয়, তবে এখন আর কেউ তাল পাতায় আঁকে না, কাগজে আঁকে। কারণ তখন আসলে কাগজের ব্যবহারটা ছিল না, এত সহজলভ্য ছিল না, এই কারণে। এবার বলতেছে দেখো ভাস্কর্য, নরম মাটি দিয়ে কোনো কিছু রূপ দেওয়া বা শক্ত পাথর কেটে কোনো গড়ন বানানো। এখন গড়ন মানে কি? গঠন, গঠন বা একটা স্ট্রাকচার। হ্যাঁ, স্ট্রাকচার বা গঠন। বিশেষ এক ধরনের ছাঁচ বানিয়ে গলিত মেটাল ঢেলে গড়ন বানানো হয়। এই ধরনের কাজকে বলা হয় ভাস্কর্য। দয়া করে তোমরা ভাস্কর্যের এই সংজ্ঞা বা ডেফিনেশন যেটা, হ্যাঁ এটা একটু পড়ে রাখবা।
নেশন, এটা কিন্তু তোমাদের লাগবেই, ঠিক আছে? এই ডেফিনেশনটা লাগবেই তোমাদের কতে। আমাদের দেশে পোড়ামাটির ভাস্কর্য খুব প্রসিদ্ধ ছিল, এটা একটু এমসিকিউতে লাগবে যে আমরা পোড়ামাটি দিয়ে ভাস্কর্য বানাতাম, ঠিক আছে? এবার একটু দেখো, আমাদের সংস্কৃতি বা কালচার গড়ে উঠেছে নানান শিল্পকলার কারুকাজ দিয়ে। সকল শিল্পীর একটি দায়িত্ব আছে, সেটা আমাদের দেশের যে ঐতিহ্য বা ইতিহাস আছে সেটাকে শ্রদ্ধা করা বা সেটাকেই কিন্তু উপস্থাপন করা বিভিন্ন শিল্পের মাধ্যমে। বাংলায় একটি কথা আছে, কালি কলম মন লেখে তিনজন। মানে কি? কালি মানে দেশের ঐতিহ্যে হাজার বছর প্রবাহিত কালি, আর কলম হলো শিল্প সৃষ্টির বর্তমান সরঞ্জাম, আর মন হলো যুগের সঙ্গে ঐতিহ্যের মিলন এবং নিজেকে প্রকাশ করার মন। একটি দেশের মানুষকে জানা যায় তার শিল্প চর্চার ধারা দেখে। মানে প্রত্যেকটা দেশের ইতিহাস বা ঐতিহ্য যদি তুমি জানতে চাও, তাদের আর্টের দিকে তাকালেই কিন্তু বোঝা যায়। যেমন আমরা পাল যুগের কথা শুনি, ওই টাইমে আর্টটাকে খুব ক্যাপিটালাইজ করা হয়েছিল। আমরা যদি বিভিন্ন দেশেও যাই, ধরো চায়নাতে যাই কিংবা অন্যান্য দেশে যাই, দেখবা আর্টিস্টদের ভ্যালুটা কি বা তাদের আর্টের ভ্যালুটা কি। তাদের আর্টের মাধ্যমেই কিন্তু তাদের দেশের প্রত্যেকটা ইতিহাস ঐতিহ্য আমাদের সামনে উপস্থাপিত হয়। এবার কি বলতেছে দেখো, শিল্পকলা চর্চা সকলের জন্য অপরিহার্য। যেটা আমরা যে কোনো শিল্পকলার ধরনটা, দিকটা আমরা যেটা পছন্দ করি সেটা আমরা যাতে চর্চা করি। দেখো কি বলছে, ভুবন কথাটার অর্থ কি? পৃথিবী, জগৎ বা ভূমণ্ডল। শিল্পকলা মানে কি? সাহিত্য, চিত্রকলা, ভাস্কর্য, নাচ গান প্রভৃতি এর অন্তর্ভুক্ত। রস, সাহিত্য পাঠ করে বা ছবি দেখে মানুষের মনে যে অনুভূতিটা আসে, আনন্দের অনুভূতি তোমরা বলতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে আনন্দের অনুভূতি। ওকে, এবার কি বলতেছে দেখো, পুরাকাল মানে প্রাচীনকাল, গুহা মানুষ মানে প্রাচীনকালে গুহায় বসবাসকারী মানুষ। ভাস্কর্য কি? পাথর, ধাতু, কাঠ প্রভৃতি দিয়ে যেই বানানো শিল্পকর্ম। স্থাপত্য মানে কি? গৃহ বা ভবন নির্মাণের কাজ বা নির্মাণ শিল্প। তাহলে স্থাপত্য শিল্পের অপর নাম যদি আসে, অপর নাম, তাহলে এটা কি হবে? এটা হবে নির্মাণ শিল্প। প্রাত্যহিক মানে রেগুলার বা প্রতিদিন। নকশি কাঁথা, সুই সুতা দিয়ে নকশা করে বানানো একটা কাঁথা, যেখানে আসলে মানব জীবনের চিত্রটা ফুটে ওঠে, জীবন চিত্র। গড়ন মানে আকার, আকৃতি বা রূপ। এটা কেন আমরা পাঠ করলাম একটু দেখো তো। রচনাটি পাঠ করলে শিক্ষার্থীদের মনে সৌন্দর্যবোধ সৃষ্টি হবে, চিত্রকলা, ভাস্কর্য প্রভৃতি সম্পর্কে তারা আগ্রহী হবে, তারা নতুন কিছু সৃষ্টির ব্যাপারে অনুপ্রাণিত হবে। এবার দেখো তো পাঠ পরিচিতিটা। এই রচনাটিতে লেখক সুন্দরের ধারণা ব্যক্ত করেছে। চিত্রকলা, ভাস্কর্য, স্থাপত্য, সঙ্গীত, নৃত্য, কবিতা সবকিছুর মধ্যেই সুন্দরকে প্রকাশ করা যায়। প্রকৃতি জগতে সুন্দরের প্রকাশ ঘটে নানাভাবে। তা দেখে মানুষ নতুন নতুন করে সুন্দরকে সৃষ্টি করে। বিভিন্ন মাধ্যমে চলে সৃষ্টির এই প্রক্রিয়া, কখনো রেখার মাধ্যমে, কখনো রঙের সাহায্যে, কখনো মাটি পাথরের সাহায্যে সুন্দরকে সৃষ্টি করা হয়। সুন্দর বোধ মানুষের মনকে তৃপ্ত করে। এইটা লাগবে, মানুষের মনকে তৃপ্ত করে কোন জিনিসটা? সুন্দর বোধ। এবার কি বলতেছে, মানুষকে তা পরিশীলিত করে। মানুষ সুন্দরের সৃষ্টিতে সকলের চেষ্টা করা উচিত। আচ্ছা, এবার একটু লেখকের কথা যদি জানো, মুস্তাফা মনোয়ার একজন চিত্রশিল্পী, তার জন্ম 1935 সালে। এখন আমি একটা প্রশ্ন তোমাদের রেখে যাই, 1935 সালে আরেকজন বিখ্যাত কবিও জন্মগ্রহণ করছে, তার নাম কি? ঝিনাইদহ জেলার মনোহরপুর গ্রামে কবি গোলাম মুস্তফা তার পিতা। তার পিতাকে কবি গোলাম মুস্তফা। এবার দেখো, তিনি কলকাতা আর্ট কলেজের কৃতি ছাত্র। ঢাকার চারুকলা কলেজে তিনি অধ্যাপনা করেছে। এখন তার পেশাটা কি ছিল? তার পেশাটা ছিল শিক্ষকতা, এবং চারুকলা কলেজে তিনি শিক্ষকতা করেন। পরবর্তীকালে বাংলাদেশ টেলিভিশন ও শিল্পকলা একাডেমিতে মহাপরিচালক বা ডিরেক্টর যেটাকে বলি, দায়িত্ব পালন করেন। বাংলাদেশের পাপেট থিয়েটার ও অ্যানিমেশন শিল্পকলার আধুনিকতা প্রচলনে তিনি অগ্রদূতের ভূমিকা পালন করেন। অগ্রদূত মানে সামনে থেকে যারা নেতৃত্ব প্রদান করে। এছাড়া মনের কথা নামে বাংলাদেশ টেলিভিশনের দীর্ঘকাল শিশুদের উপযোগী শিল্পকলা বিষয়ক একটি জনপ্রিয় অনুষ্ঠান পরিচালনা তিনি করেছেন। 1972 সাল থেকে প্রচারিত শিশু প্রতিভা বিকাশের লক্ষ্যে বহুল জনপ্রিয় নতুন কুড়ি অনুষ্ঠানের রূপকারও তিনি। দেখবা কিছুদিন আগে নতুন কুড়ি ক্রীড়া একটা উৎসব হয়েছে বাংলাদেশে, ওইটার সাথে এটার রিলেশনটা কম।
এটা তো খেলাধুলা আর কি। টেলিভিশনের অনুষ্ঠান প্রযোজনায় তিনি মৌলিকতার স্বাক্ষর রেখেছেন। মোস্তফা মনোয়ার বিশিষ্ট নৃত্য পরিকল্পনাকারী ও সঙ্গীত পরিচালক। দ্বিতীয় ও ষষ্ঠ সাফ গেমসের মাস্কট নির্মাণ করেন তিনি। 21 পদক সহ বিভিন্ন পুরস্কার পান বা অন্যান্য আরো পুরস্কার পান। তো 21 পদক হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, যেটা তিনি অর্জন করেন। তো এই ছিল এই শিল্পকলার নানা দিক। তো তোমরা একটু ঠান্ডা মাথায় এটা পড়বা। প্রবন্ধ সাহিত্যগুলো একটু কঠিন হয়, আশা করি তোমরা এটা খুব ভালো মতোই বুঝতে পেরেছ। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।